আসসালামু আলাইকুম। আজকে দুইটা কথা বলতে আসছি। কথাটা হলো, আজকে খবরে দেখলাম জামাতকে যে ব্যান্ড করা হয়েছে, তাদের যে নিবন্ধন বাতিল করছে, আজকে খবর দেখলাম সেটা নাকি কালকে প্রত্যাহার করবে। এখন আমার কথা হলো, যারা জামাতকে নির্মূল করতে চাইলো তারাই তো নির্মূল হয়ে গেল। এতে আমরা কি শিক্ষা পেলাম? যে আপনি যদি অন্যায়ভাবে কারো বাক স্বাধীনতা কেড়ে নিতে চান, এটা আল্লাহর তরফ থেকে এটা কিন্তু ফয়সালা হয়ে যায়। ঠিক আছে? কারণ কেউ যদি কারো অন্যায়ভাবে কারো প্রতি জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, তখন আল্লাহর পক্ষ থেকে এটা ফয়সালা হয়ে যায়। ঠিক আছে? নাহলে দেখেন, আজকে যারা জামাতকে নিষিদ্ধ করতে চাইলো এবং কি অন্যান্য আলেম ওলামাদেরকে এবং কি বিরোধী দল বিএনপি আর জাতীয় পার্টিকে তো এক হিসাবে বল প্রয়োগ করে এরশাদ সাহেবকে হাসপাতালে ভর্তি করে, মায়েরে ধরে, মানে কোনো রকম গৃহপালিত পশু হিসাবে তাদেরকে রাখছিল। তো দেখেন যে মানুষ যখন কোথায় কোনো বিচার না পায়, মানুষের যখন অন্তর থেকে যখন মানুষ বদদোয়া করে, তখন আল্লাহর পক্ষ থেকে এমনি ধ্বংস নেমে আসে। না হলে কোটা আন্দোলন কি কয়েকটা ছোট ছোট বাচ্চা ছেলেদের একটা আন্দোলনই না, ক্ষুদ্র একটা আন্দোলনে এত বছরের একটা সরকার শেষ হয়ে গেল। আসলে আমি বলবো এটা আল্লাহর পক্ষ থেকে এটা একটা উসিলা দিয়ে একটা ধ্বংস হওয়ার কারণে ছিল। তা আমি বলবো, সামনে যারা এই দেশ পরিচালনা করবে বা করবেন, আল্লাহর তরফে মানুষের প্রতি অন্যায় করবেন না, কোনো বৈষম্য দেখবেন না, মেধাভিত্তিক কাজ দিবেন। যার যে মেধা, যার যে যোগ্যতা, সে যোগ্যতা অনুযায়ী সেই কাজ পাবে। হ্যাঁ, কোনো বৈষম্য থাকবে না আমাদের দেশে, কোনো লঘুটঘু থাকবে না, সবাই বাংলাদেশি। ধর্ম দেখার প্রয়োজন নাই। আমাদের পাসপোর্টে যেরকম লেখা নাই, আইডি কার্ডে যেরকম লেখা নাই ধর্ম কি, তদ্রূপ আমরা সবাই বাংলাদেশি। আমরা সবাই ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায়, সেটা বলতে হবে। সাদাকে সাদা, কালাকে কালা বলতে হবে। তো চলুন আজকে জামাত ইসলামের সেই খবরটা দেখে আসি। পহেলা আগস্ট তৎকালীন ফেসিবাদী সরকার জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং তার অঙ্গ সংগঠনগুলোকে রাজনৈতিক দল এবং সংগঠন হিসেবে নিষিদ্ধ করে সন্ত্রাস দমন আইনের 18(1) এর ধারা অনুযায়ী প্রজ্ঞাপন জারি করে। 5 তারিখে তৎকালীন সরকারের পতন হয় এবং জামাত ইসলামীর নেতৃবৃন্দকে সেনাপ্রধান সহ মহামান্য রাষ্ট্রপতির দপ্তরে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। পরবর্তীতে উপদেষ্টা পরিষদ গঠন করার ক্ষেত্রেও জামায়াত ইসলামী গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ কার্যত জামায়াত ইসলামীর সঙ্গে বর্তমান সরকার এবং আন্তর্জাতিক কমিউনিটি একটি স্বাভাবিক অন্যান্য রাজনৈতিক দলের মতোই কাজকর্ম চালিয়ে যাচ্ছে। তথাপি একটি প্রশ্ন থেকে যায়, যে নিষিদ্ধের আদেশটি তারা দিয়েছিলেন তার ভবিষ্যৎ কী হবে? এই ভবিষ্যৎ আইনি পদক্ষেপ বলার জন্যই আপনাদেরকে ডাকা হয়েছে। এই বিষয়টি মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে বিস্তারিত আলোচনা হয়। বিস্তারিত আলোচনা হওয়ার সাপেক্ষে আইনজীবীকে দায়িত্ব দেওয়া হয়। যেহেতু এখানে একটি আইনি বিষয় জড়িত আছে, জামাত নিযুক্ত আইনজীবীরা সংশ্লিষ্ট সরকারের দপ্তরসমূহে উচ্চপদস্থ কর্মকর্তা এবং সরকারের উপদেষ্টাদের সঙ্গে সিরিজ অফ আলোচনা চালিয়ে যাবে। এক পর্যায়ে কি আইনি পদক্ষেপ নিলে পরে এই জিনিসটি সলিউশন করা সম্ভব,
এর অংশ হিসেবে আমাদের পক্ষ থেকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে রিকোয়েস্ট করা হয়। এই রিকোয়েস্টের অংশ হিসেবে তারা আমাদেরকে জানিয়েছেন সকল প্রশাসনিক কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে, আজকে সরকারি ছুটির দিন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে, এমনকি আগামীকালকের মধ্যেই এই নিষিদ্ধের আদেশটি প্রত্যাহার হবে বলে আমাদের তথ্যমতো কনফার্ম করেছেন। আমরা মনে করি যে আইনি পদক্ষেপ আছে, সে আইনি পদক্ষেপ অনুযায়ী জামায়াত ইসলামী পথ চলতে চায়। আমাদেরকে আইনজীবী হিসেবে আমাদের কর্মকাণ্ড হলো সন্ত্রাস দমন আইনের 19 ধারা এবং সন্ত্রাস দমন আইনের 18 ধারা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ কি হবে এটি বাতলিয়ে দেয়াই আমাদের কাজ। আমরা তা করেছি, আলোচনা হয়েছে, ফলপ্রসূ আলোচনা হয়েছে। আশা করি আগামীকাল অথবা দ্রুততম সময়ের মধ্যেই তারা আরেকটি প্রজ্ঞাপন জারি করে অতীতের জারি করা প্রজ্ঞাপনটি বাতিল ঘোষণা করবেন। তখন আপনারা নিশ্চয়ই এ ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন। নিবন্ধনের বিষয়ে কি করবেন আপনারা? আচ্ছা, কোন গ্রাউন্ডে বাতিল করেছিলেন, কোন গ্রাউন্ডে আপনারা প্রত্যাহার চেয়েছেন? জি, বাতিল করেছিল যে কটা কারণ, তার মধ্যে সর্বশেষ কারণ ছিল যে তাদের কাছে তৎকালীন সরকারের কাছে নির্ভরযোগ্য তথ্য আছে যে জামায়াত ইসলামী এবং তার অঙ্গ সংগঠনগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। অথচ কী ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, কী সেই সন্ত্রাস, কী সেই অ্যাক্টিভিটি, এই মর্মে কোনো ব্যাখ্যা তৎকালীন সরকার দেয়নি। আমরা বর্তমান সরকারকে এটা বলেছি যে আপনাদের কাছে যদি কোনো নির্ভরযোগ্য তথ্য থাকে, কোনো সুনির্দিষ্ট তথ্য থাকে, তাও আপনারা আমাদের দেখাতে পারেন। বস্তুত অর্থে এটি একটি কথার কথা, শুধুমাত্র একটি গণ অভ্যুত্থানের কর্মকাণ্ডকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্যই এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে আমরা মনে করি, এবং বর্তমান সরকার প্রশাসন সবাই এই কথা মনে করে। আপনারা এটা আদালতে না যে সরাসরি কেন প্রজ্ঞাপনের মাধ্যমে? কারণ হলো সন্ত্রাস বিরোধী আইনের বিধান আছে 19 নম্বর ধারা অনুযায়ী আদালতে আসার আগে সংশ্লিষ্ট সরকার কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষই এই ব্যাপারে পদক্ষেপ নিতে পারেন। যেহেতু সন্ত্রাস বিরোধী আইনের অধীনে নিষিদ্ধ করা হয়েছে, সেই জন্য আমাদের সকল পদক্ষেপ সন্ত্রাস বিরোধী আইনের 19 ধারা অনুযায়ী নিতে হবে, সরাসরি আদালতে আসার প্রশ্ন নাই। এই জন্যই এই কাজ যারা নিষিদ্ধ করেছে তারাই এটি প্রত্যাহার করতে পারেন, এই ক্ষমতা আছে। এই জন্যই আমরা আদালতের দ্বারস্থ না হয়ে সরকারকে সংশ্লিষ্ট পদক্ষেপ নিয়ে বাতিল করার জন্য, আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য আমরা অনুরোধ জানিয়েছি। আওয়ামী লীগ কি এটা ভুল সিদ্ধান্ত নিয়েছে? এবং একই সঙ্গে কি এটা প্রতিহিংস পরায়ণ কোনো সিদ্ধান্ত ছিল কিনা, রাজনৈতিক প্রতিহিংস পরায়ণ? এটি স্পষ্ট যে গ্রাউন্ড তারা দিয়েছেন, এই গ্রাউন্ড যেহেতু এক্সিস্ট করে না, এই গ্রাউন্ড যেহেতু বাস্তবে নাই, তাহলে একটি সিদ্ধান্ত নেওয়ার আর কি কার্যকারণ থাকতে পারে? শুধুমাত্র অসৎ উদ্দেশ্য প্রণোদিত হওয়া ছাড়া আর কোনো কার্যকারণ যৌক্তিকভাবে এখানে দাঁড় করা। তাহলে ভিডিওটি দেখলেন, ভিডিওটি থেকে আমরা কি শিখলাম? যে আপনার আপনার শক্তি আছে বিদায় আপনি অন্যের প্রতি অন্যায় করবেন, জুলুম করবেন, তাহলে কিন্তু আপনার আল্লাহ থেকে কিন্তু একটা ফয়সালা চলে আসবে, উপর আল্লাহ থেকে। ঠিক আছে? আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম যে মিথ্যাবাদী রাখাল প্রত্যেক দিন গরুকে নিয়ে যায়, বাঘ আসছে বলে। মানুষ প্রথম দিন যায়, দেখে কোনো বাঘ নাই, সে খিলখিল করে হাসে। দ্বিতীয় দিনও কিছু মানুষ যায়, দেখে কোনো বাঘ নাই, সে খিলখিল করে হাসে। তৃতীয় দিনেও মানুষ, সে বাঘ আসছে বলে, কিছু মানুষ যায়, দেখে কোনো বাঘ নাই, সে খিলখিল করে হাসে। চতুর্থ দিন সেই যখন ঠিকই সত্যি সত্যি বাঘ আসছে, সেই বলতেছে বাঘ আসছে, তখন ওই গ্রামের মানুষ কেউ যায় না। তদ্রূপ এই আওয়ামী লীগ সরকার এই 16 বছর ধরে সব কিছুতে যখন বলে আসছে জামাত শিবির, কিছু হইলে জামাত শিবির, নিজেরা করো জামাত শিবির, এই কোনো কিছু হইলে জামাত শিবির, তখন প্রথম মানুষ কিছু মানুষ এগুলা সমর্থন করছে, মনে করছে হ্যাঁ ঠিকই, হয়তো এগুলা জামাত শিবির, বিএনপি, অন্যান্যরা এগুলি করে। পরে দেখা গেছে যে না, এরা তো নিজেরাই করে, নিজেরাই দোষ দেয় অন্যের। পরে এক পর্যায়ে দেখা গেছে যে ওই আর এই বুলিটে আর শেষ পর্যন্ত আর টিকে নেই। শেষ পর্যন্ত আমরা দেখলেন এই মিথ্যাবাদীর সাজা, মিথ্যাবাদীর রাখালে যেরকম সাজা, এরকম ছোট্ট একটা ছাত্র আন্দোলনেই তারা শেষ হয়ে গেল, আর উঠে দাঁড়াতে পারে না। কেন? জনগণ তাদের পক্ষে ছিল না। ও মিথ্যাবাদীর রাখালের পক্ষে যেরকম জনগণ ছিল না, মানুষ 1 দিন 2 দিন 3 দিন ধোঁকা খাইছে,
তদ্রূপে 16 বছরও এদের মিথ্যা কথা শুনতে শুনতে মানুষ এরকম ধোঁকা খাইছে, পরে এদের পক্ষে আর কেউ দাঁড়ায়নি। কারণ মানুষ যদি এদের পক্ষে দাঁড়াইতো তাইলে তো এরকম গণ অভ্যুত্থান হইতো না, গণ আন্দোলন হইতো না। হ্যাঁ, তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। সামনে আরও কোনো নতুন ভিডিও ইনশাল্লাহ নিয়ে আসবো আপনার।